চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসের বুধবারের ম্যাচ রয়েছে চারটা। রয়েছে একটা গার্গান্টুয়ান ম্যাচের ফিরতি লেগ, সেকেন্ড লেগ রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি, সবকিছু নিয়েই কথা হবে। তাই বুধবারের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফসের ম্যাচগুলোর প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। নিকো কোভাচ যখন বরুসিয়া ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্ক ওয়েস্টফালেন স্টাডিয়নে কোচ হিসেবে দাঁড়াবেন ডাগআউটে স্পোর্টিং লিসবনের বিপক্ষে, স্পোর্টিং লিসবনকে তিনি প্রথম লেগে তাদের ঘরের মাঠ লিসবোতে 3-0 গোলে হারিয়ে এসছেন। কিন্তু নিকো কোভাচের মাথায় ওই ব্যাপারটা ঘুরবে যে এই সিগনাল ইদুনা পার্ক ওয়েস্টফালেন স্টাডিয়নে তিনি ম্যানেজার হিসেবে এখনো পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেন নাই। তিনি এর আগে বায়ার্ন মিউনিখের দায়িত্বে ছিলেন, এর অনেক আগে তিনি আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের দায়িত্বে ছিলেন, তিনি দায়িত্বে ছিলেন ভলসবুর্গের। এই তিনটা দলের হয়ে তিনি এর আগে 6 বার ম্যাচ খেলেছেন এই ডাগআউটে, অপোজিশন ডাগআউটে দাঁড়িয়ে তিনি ম্যাচগুলো হেরেছিলেন। কিন্তু যখন তিনি বরুসিয়া ডর্টমুন্ডের কোচ হয়ে আসলেন তারপরও কিন্তু তিনি এখানে একটা ম্যাচ খেলেছেন। সেই ম্যাচটাতে স্টুটগার্টের কাছে 2-1 গোলে হারতে হয়েছিল সেদিন বরুসিয়া ডর্টমুন্ডের। সেদিন নিকো কোভাচের ভাগ্যের চাকাটা ঘোরেনি। এই চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে এই স্পোর্টিং লিসবনকে পার করা গেছে, যেই স্পোর্টিং লিসবন রুবেন আমোরিম চলে যাওয়ার পর এখনো পর্যন্ত একটা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে জিততে পারে নাই। এবং আপনার অবাক লাগবে শুনে যে যেই পর্তুগালে যে লিগটা চলছে সেই ঘরোয়া লিগে স্পোর্টিং সিপি এখনো লিগের শীর্ষে বসে আছে রুবেন আমোরিম চলে যাওয়ার পর। তারপরও দুটো কোচ স্যাক হয়েছে, স্যাক হওয়ার পর এখন যিনি কোচ আছেন তিনি ম্যাচ খেলতে যাচ্ছেন বরুসিয়া ডর্টমুন্ডের হোম গ্রাউন্ডে। এখন নিকো কোভাচের প্রসঙ্গে আসি। নিকো কোভাচ তার ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলছেন যে চত্ব মারতে স্টে কাম, কারণ এখনো অনেক সিজন বাকি আছে। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ ওঠার পথে এক পা সিরহিও গিরাসিরা দিয়ে রেখেছেন। তাই তিনি বলছেন যে এখনই আসলে ওই ক্রাইসিস বাটন প্রেস করার কিছু হয়নি। কিন্তু যখন আপনি দেখবেন যে বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ না হোক বুন্দেসলিগায় টেবিলের 11 নম্বর স্থানে বসে আছে, যেটা মোটেও বরুসিয়া ডর্টমুন্ড সুলভ কোনো সংখ্যা নয়, র্যাঙ্কিং নয়। ইনফ্যাক্ট গত মৌসুমটা আসলে বরুসিয়া ডর্টমুন্ডের ভালো যায়নি, তারা বুন্দেসলিগায় 5ম হয়ে শেষ করেছিল। ওই একটা চ্যাম্পিয়ন্স লিগ স্পটের কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগ এই মৌসুমে খেলতে পারছে। এবং যে পরিমাণ ম্যাচ তারা গত মৌসুমে হেরে গিয়েছিল তার চাইতেও 3টা এক্সট্রা ম্যাচ এই মৌসুমে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড হেরেছে। এবং বছরের শুরু থেকে শুরু করলে জানুয়ারি মাস এরপর থেকে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 5টা ম্যাচ কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডকে হারতে হয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের সামনে লাইফ লাইন একটাই, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর টিকিটটা তাদের ঘরের মাঠে থেকে নিশ্চিত করা। এবং সেটার চাইতে ভালো অকেশন সিগনাল ইদুনা পার্ক ওয়েস্টফালেন স্টাডিয়ন আর হতে পারে না। চ্যাম্পিয়ন্স লিগের রাতে সিগনাল ইদুনা পার্কের অ্যাম্বিয়েন্স কিরকম হয় সেটা ভালো মতোই জানা আছে আপনাদের, নতুন করে বলার আর কিছু নেই। তাই এই ম্যাচটাতে যতই ক্রাইসিস থাকুক না কেন বরুসিয়া ডর্টমুন্ডকেই আপনি হয়তো এই লেগে স্পোর্টিং লিসবনের এগেইনস্টে অ্যাডভান্টেজ দিতে চাইবেন। তাই হয়তো নিকো কোভাচের ওই ফাড়াটা, এই সিগনাল ইদুনাতে ম্যাচ জিততে না পারা ফাড়াটা সম্ভবত এই ম্যাচেই কাটতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি এবং ব্রেস্টের ফিরতি লেগের ম্যাচ। যদিও পিএসজি এবং ব্রেস্টের সঙ্গে দেখা এবার এতবারই হয়েছে মৌসুমে, সেটা লিগ 1-তে এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলে তাদের ম্যাচটা আসলে ডাল ভাত হয়ে গেছে আপনি বলতে পারেন। এবং পিএসজি যেভাবে ব্রেস্টকে হ্যান্ডেল করেছে, যেভাবে টেক কেয়ার করেছে এই ম্যাচগুলোতে, সেখানে আপনি পিএসজিকেই আসলে অ্যাডভান্টেজ দিয়ে রাখবেন রাউন্ড অফ 16-এ উঠে যাওয়ার জন্য। কিন্তু লুইস এনরিকে তিনি বলছেন যে ব্রেস্ট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল এবং বলছেন তিনি ব্রেস্টের ফাঁদে পা দেবেন না। ব্রেস্ট একটা ফাঁদ, এই ফাঁদে লুইস এনরিকে পা দিতে চান না। তার কারণ হচ্ছে ব্রেস্টের যে টেকনিক্যাল কোয়ালিটিস রয়েছে, যেই অ্যাথলেটিক অ্যাবিলিটি রয়েছে মাঝ মাঠে স্পেসিফিক্যালি, সেই অ্যাবিলিটিটাকে সাস্টেইন করে পুরো 90 মিনিট খেলাটা পিএসজির জন্য যথেষ্ট কঠিন। কিন্তু যখন আপনি এই ম্যাচগুলোর স্কোর কার্ড দেখবেন, অর্থাৎ পিএসজি এবং ব্রেস্টের সঙ্গে যে ম্যাচগুলো হয়েছে সেখানে পিএসজি 3টা ম্যাচে 13টা গোল করেছে ব্রেস্টের জাল ভেদ করে। এবং সেই 13টা গোলের মধ্যে 7টা গোল এসছে উসমান দেমবেলের পা থেকে। আপনি একবার চিন্তা করে দেখেন, উসমান দেমবেলেকে নিয়ে এর আগেও যখন চ্যাম্পিয়ন্স লিগের যত কাণ্ড নিয়ে ভিডিওটা করা হয়েছিল তখনও উসমান দেমবেলেকে নিয়ে কথা বলা হয়েছে যে উসমান দেমবেলে, এবং লুইস এনরিকেও বলেছেন যে উসমান দেমবেলে ইজ বেসিক্যালি প্লে স্টেশন প্লেয়ার। এখন উসমান দেমবেলেকে নিয়ে গার্ডিয়ান একটা আর্টিকেল লেখা হয়েছে, সেখানে তার রেফারেন্স দেওয়া হয়েছিল যখন তিনি বার্সেলোনার হয়ে খেলতেন, তখন একজন স্প্যানিশ সাংবাদিক উসমান দেমবেলেকে ক্রিটিসাইজ করেছিলেন ঠিক এভাবে যে উসমান দেমবেলে ইজ নট ম্যান এনাফ। তার কারণ হচ্ছে উসমান দেমবেলে নাইট ক্লাবে যান না, উসমান দেমবেলে ওই নাইট ক্লাবে যে ফুর্তি ফাট্টা করেন না, তিনি কি করেন, তিনি হচ্ছে বাসা
বাসায় বসে ম্যাচ শেষে তিনি প্লে স্টেশনে গেম খেলেন। তাই উসমান দেমবেলেকে আসলে ঠিকভাবে মানে পড়া যায় না বা তিনি ওরকম ডিসিপ্লিন না। এখন ওই রাইটার অর্থাৎ গার্ডিয়ানের ওই আর্টিকেলে বলা হচ্ছে যে উসমান দেমবেলে নাইট ক্লাবে গিয়েছেন সেটা নিয়ে না, বরং ওই রাইটার নাইট ক্লাবে যেতে পারছেন না বলে বরং তিনি উসমান দেমবেলেকে খানিকটা তিরস্কার করেছেন, এরকম একটা ব্যাপার। তবে উসমান দেমবেলে এখন যে মৌসুমটা কাটাচ্ছেন বার্সেলোনার পর এই পিএসজিতে এসে, এই উসমান দেমবেলের প্রমিসটাই করা হয়েছিল আপনাকে, সেটা ডর্টমুন্ডে, সেটা বার্সেলোনা, এমন ফাইনালি পিএসজিতে এসে তিনি নিজেকে খোলস ছেড়ে মেলে ধরেছেন। এর আগেও কিন্তু লুই এনরিকের সঙ্গে এই মৌসুমে উসমান দেমবেলের একটা গন্ডগোল লেগেছিল, সেটাও ফাইনালি কেটে গেছে। এবং যখনই উসমান দেমবেলে নাম্বার 9 রোলে খেলাটা শুরু করলেন, তার বেস্টটা তিনি বের করে আনছেন। লাস্ট যে 12টা ম্যাচ হয়েছে, স্পেসিফিকলি ডিসেম্বরের 24 তারিখের পর থেকে তার মাঝখানে 18টা গোল তিনি করে ফেলেছেন। এবং এখন যখন ব্যালন ডিওরের কন্টেনশনটা চলে আসছে ডিবেটে, সেখানে রাফিনিয়ার নাম আছে, সালার নাম আছে, সেখানে আরো অনেকের নামই আছে, সালার নামটা সবার উপরে আছে বাই দ্য ওয়ে, কিন্তু সেই বিতর্কে, সেই ডিসকাশনে এখন আপনি উসমান দেমবেলের নামটাও কিন্তু ঢুকাতে পারেন চাইলে। এবং যেই পিএসজি ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটার পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের ভোল পাল্টে ফেলেছে, এই পিএসজি ক্যান বি ভেরি ডেঞ্জারাস ফর রাউন্ড অফ 16-এ ওঠার পর লিভারপুল কিংবা বার্সেলোনা, যেই অপোনেন্টই তারা ড্রতে পায় না কেন। ভিচা কভারাৎসকেলিয়া ম্যাচে আছেন ব্রেস্টকে, তাই হ্যান্ডেল করাটা হয়তো এই ফাঁদটাতে পা দিয়েই লুই এনরিকে পার পেয়ে যেতে পারে রাউন্ড অফ 16-এর টিকিটটা নিশ্চিত করে। তবে ব্রেস্টের রূপকথার গল্পটা চ্যাম্পিয়ন্স লিগে ওয়াজ সামথিং দ্যাট উই উইটনেসড, যেটা খুবই অসাধারণ একটা ছিল। এখনো আসলে ম্যাচ হয়নি, বলাটা কঠিন যে সেখানে একটা কামব্যাকের গল্প, ঐতিহাসিক কামব্যাকের গল্প ব্রেস্ট লিখতে পারবে কিনা। তবে সেটা যদি লেখা হয় তবে সেটা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম একটা সেরা রূপকথার গল্প হয়ে থাকবে। তবে পিএসজিকে পার করাটা সম্ভবত ব্রেস্টের পক্ষে খুবই ডিফিকাল্ট। মাত্র একটা ম্যাচ ও ইতিহাসে ব্রেস্ট জিততে পেরেছিল পিএসজির বিপক্ষে, সেটা 1985 সালে। এরপর 40 বছর পার হয়ে গেছে, ব্রেস্টের আর পিএসজির সঙ্গে জেতা হয় না। তাই ব্রেস্টের ফাঁদে পা দিয়েও পিএসজি সে ফাঁদ পার করে হয়তো রাউন্ড অফ 16-এ চলে যাবে। ফাইনালি আপনি থিয়াগো মোত্তাকে দানবীর হাজি মোহাম্মদ মহসিন আর বলবেন না। তার যে স্বভাব ছিল যে হাজি মোহাম্মদ মহসিনের মতো কিংবা রবিনহুডের মতো দুটো প্রেশাস পয়েন্ট সব দলগুলোকে দিয়ে দেওয়া, সেই ঘটনার কাণ্ডটা সম্ভবত এই থিয়াগো মোত্তা অবসান ঘটিয়েছেন। কারণ এই থিয়াগো মোত্তার ইউভেন্তুস মৌসুমে প্রথমবারের মতো টানা 4টা ম্যাচ জিতেছে, সবগুলো কম্পিটিশন মিলে, যার সর্বশেষ শিকারটা ছিল ইন্টারন্যাশনালে। সিমোনে ইনজাগির দলকে তুরিনের মাঠে ডেকে এনে সেরহিও কনসেইসাওর ছেলে ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে, এবং সেই গোলে যেখানে যেই টার্নটা করেছিলেন র্যান্ডেল কোলোমুয়ানি, যেই কোলোমুয়ানি মেইনিয়া এখনো ইউভেন্তুসে চলছে, সেটার ফলে কিন্তু থিয়াগো মোত্তা ফাইনালি আরেকটা জয় তার ব্যাগে পুরেছেন। সেরিয়া আবারও জমজমাট হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এখন ইউভেন্তুস পিএসভির ম্যাচ নিয়ে। পিএসভির ম্যাচে ইউভেন্তুস 2-1 গোলে মোটামুটি চমৎকারভাবেই একটা জয় তারা নিয়ে এসেছিল। সেখানে ম্যাককেনি গোল করেছিলেন, গাত্তির পারফরমেন্স ওয়াজ ফেনোমেনাল, এবং শেষ মুহূর্তে ইউভেন্তুস যে কামব্যাকটা করেছে তাদের জন্য ঘরের মাঠে যদি ম্যাচটা পিএসভি কে পার করা যায়, তবে রাউন্ড অফ 16-এ আরেকটা ইতালিয়ান কালচো ক্লাসিক আপনার জন্য অপেক্ষা করতে পারে। যদি ড্রতে ইন্টার মিলান পড়ে যায় কিংবা ওইদিকে যদি মিলান চলে আসে, তবে মোটামুটি একটা ফাইস্টি ফিক্সচার কিন্তু ইউভেন্তুসের সঙ্গে ইন্টার মিলানের আবারও একটা রিম্যাচ পড়লেও পড়তে পারে। যে ইন্টার মিলান আসলে ইউভেন্তুসের সঙ্গে ম্যাচ হেরে একটা প্রতিশোধের সুযোগ কিন্তু সেই ম্যাচেই পেয়ে যেতে পারে, সেটা অবশ্য ড্র পর্যন্ত অপেক্ষা করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে গার্গান্টুয়ান ম্যাচটার আগে তাই সেটআপটা একটু ডিফারেন্ট, কারণ এই গার্গান্টুয়ান ম্যাচটাকে নিয়ে আলাদা করে কথা বলা দরকার। রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটা সান্তিয়াগো বের্নাবেউতে, সেকেন্ড লেগ অ্যাগ্রিগেটে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে 3-2 গোলে। তবে এই প্রিভিউ নিয়ে কথা বলার আগে রুল নাম্বার 1, we do not talk about cues and offs. Rule number 2, we do not talk about cues and offs. এই ইংলিশ গ্রামারে কার্লো আনচেলত্তি, জুড বেলিংহাম কিউর অর্থ কি সবকিছু নিয়ে কথাবার্তা বলে ফেলেছেন, তাই এই কিউ এবং নিয়ে আর কোনো কথাবার্তা আমরা বলবো না। তবে কার্লো আনচেলত্তি তার চ্যাম্পিয়ন্স লিগের আগের প্রেস কনফারেন্সে ম্যানচেস্টার সিটির সঙ্গে ফেস করার আগে তিনি এই কথা অন্তত বলেছেন কিউজ এবং অফস নিয়ে কথা বলার সময়, যে ইউরোপিয়ান রেফারিরা অর্থাৎ ইউরোপিয়ান স্টেজে চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং নিয়ে তার কোনো কমপ্লেইন একদমই নাই। এখন ম্যানচেস্টার সিটির সঙ্গে ফিরতি লেগে যখন রিয়াল মাদ্রিদ খেলতে যাচ্ছে সান্তিয়াগো বের্নাবেউতে, তখন এই ম্যাচের রেফারি হচ্ছেন এস্তেবান কোভাক্স। তিনি যখন রেফারিং এর দায়িত্ব পালন করছেন, এই রোমেনিয়ান ভদ্রলোক যখন এর আগে রিয়াল মাদ্রিদের ম্যাচের দায়িত্ব পালন করেছেন চ্যাম্পিয়ন্স লিগে 3টা ম্যাচ, প্রথম ম্যাচের রেজাল্টটা আপনারা জানেন, সেই ম্যাচের রেজাল্ট ছিল
ডর্টমুন্ডের মাঠে নয়, সান্তিয়াগো বের্নাবেউতেই একটা 5-2 গোলের কামব্যাক। এরপরে এই ম্যাচের রেজাল্ট ছিল লিভারপুলের সঙ্গে আবারও একই স্কোর লাইন 5-2, এবং একই সঙ্গে এই রেফারি আরেকটা ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন, সেটা ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ এতিহাদে 3 বছর আগে 2022-23-এর সেমিফাইনাল ম্যাচে, যেই ম্যাচটাতে ম্যানচেস্টার সিটি 4-3 গোলে জিতেছিল। কিন্তু এরপরের ফিরতি লেগে কি হয়েছিল সেই কথা আর নাই বা বলি, সেই কথা আপনারা ভালো মতোই জানেন। 1% চান্স 99% ফেইথ যেসব বলে রিয়াল মাদ্রিদের লোকজন, ওই একই ব্যাপার আর কি। কিন্তু এখন রেফারিং এর চাইতেও আরো একটা বড় ইম্পর্টেন্ট কথা, যেটা পেপ গুয়ার্দিওলা তিনি তার আগের প্রেস কনফারেন্সে বলেছেন, যে রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ খেলতে আসার আগে ম্যানচেস্টার সিটির চান্স, মানে পরবর্তী রাউন্ডে ওঠার চান্স 1%, যদি সেটা আরো কম হয়, তিনি রসিকতা করে বলেন, যেটা নর্মালি তিনি বলেন, রসিকতা করে বলছেন যে এই চান্সটা যদি আপনি 1%-এরও কম দিতে চান তবে সেটাও আপনি চাইলে দিতে পারেন। এখন কার্লো আনচেলত্তি তার প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি পেপ গুয়ার্দিওলার কথার সঙ্গে একমত নন। তিনি বলছেন যে রিয়াল মাদ্রিদের একটা অ্যাডভান্টেজ অবশ্যই এই লেগে রয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই 99% নয়। তিনি ব্যক্তিগতভাবে পেপ গুয়ার্দিওলার সঙ্গে কথা বলবেন, পরের দিন মাঠে গিয়ে কথা বলে তারপর তিনি এটা নিয়ে একটা হিসাব কেতাব করবেন। সম্ভবত কার্লো আনচেলত্তি অঙ্কে কিছুটা পেপ গুয়ার্দিওলা চাইতে ভালো, তাই হয়তো তিনি অঙ্কের হিসাব নিকাশটা মিলিয়ে নিবেন। এখন ম্যানচেস্টার সিটি তারা মাত্র 1 গোলের অ্যাগ্রিগেটে পিছিয়ে আছে, কিন্তু কেন মানে পেপ গুয়ার্দিওলা বলছেন তার দল মাত্র 1% বা তার চাইতে কম সম্ভাবনা আছে? আমরা একটু অঙ্ক কষতে পারি যদি কার্লো আনচেলত্তির কথা ধরি। কার্লো আনচেলত্তির কথা অনুযায়ী যদি 1%-এর বেশি চান্স থাকে, তবে তার কারণ হচ্ছে চান্স বেশি, কারণ ওমার মারমুশ এবং নিকো গনজালেস সম্ভবত শুরু করছেন ম্যাচটাতে। এবং যেটা প্রেস কনফারেন্সের আগে ম্যানচেস্টার সিটি ট্রেনিংয়ে দেখা গেছে যে নেইথান অ্যাকে তিনি ট্রেন করছেন, জ্যাক গ্রিলিশ তারাও ট্রেন করছেন, তাহলে তো আপনি 20% চান্স একটু বাড়িয়ে দিতেই পারেন আকে এবং গ্রিলিশ ট্রেন করার কারণে। কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না, যদি আপনি ম্যানচেস্টার সিটির চান্সটা বাড়িয়ে দেন, ম্যাচটা হচ্ছে সান্তিয়াগো বের্নাবেউতে, যেখানে রিয়াল মাদ্রিদ সাধারণত হারে না, এবং চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপট হল তো সেটা আরো নয়। এবং আরো একটা কথা বলে রাখা ভালো, যে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ ওঠার আগেই রিয়াল মাদ্রিদ সর্বশেষ বাদ পড়ে গিয়েছিল 1962 এবং 1963 সালে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16-এ উঠবে এটা একরকম ধরে নেওয়াই যেতে পারে। তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ম্যানচেস্টার সিটি কখনো মানে ব্যাক টু ব্যাক রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের এই ইউরোপিয়ান ক্লাসিকোতে হারেনি। সেটা আপনার যদি পেপ গুয়ার্দিওলা এবং কার্লো আনচেলত্তির এই যে বিগত 5 বছরের মধ্যে 4 বার যেই ক্ল্যাশটা হয়েছে, সেই ক্ল্যাশের ফিরিস্তি দেখলে আপনি বুঝতে পারবেন যে ম্যানচেস্টার সিটি পরের লেগে গিয়ে আপনাকে একটা জবাব দিবেই। তবে 2 বার ম্যানচেস্টার সিটিকে কাটিয়ে রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে গিয়েছে, ম্যানচেস্টার সিটি 1 বার রিয়াল মাদ্রিদ কাটিয়ে পরের রাউন্ডে গিয়েছে। দুটা দলই যতবারই একে অপরকে পার করে গিয়েছে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছে। এখন রিয়াল মাদ্রিদের বস কার্লো আনচেলত্তি তিনি আরো কিছু কথাবার্তা বলেছেন, সেটাও একটু অ্যানালাইজ করলে যেটা দাঁড়াচ্ছে যে আন্তোনিও রুডিগার তিনি ম্যাচটা শুরু করতে যাচ্ছেন, কারণ আন্তোনিও রুডিগার ইজ ফিট এনাফ টু স্টার্ট দ্য ম্যাচ। কিন্তু ভালভের্দে একটা ছোট নক রয়েছে, ভালভের্দে হয়তো রাইট ব্যাক রোলে খেলতে পারবেন না। সেক্ষেত্রে আসেনসিওর কথা বলা হয়েছে যে রাউল আসেনসিও সেন্টার ব্যাক রোলেও খেলতে পারেন, তিনি রাইট ব্যাক রোলেও খেলতে পারেন। আবার শুয়ামেনিকে বলছেন তিনি পিভট রোলে স্টার্ট করাতে পারেন, কিন্তু যদি এদিকে ডেভিড আলাবা না খেলেন এবং ডেভিড আলাবার আসলে ওই ফিটনেস লেভেল নিয়ে একটা সংশয় থাকতে পারে, সেক্ষেত্রে শুয়ামেনি হয়তো পিভট রোলে না খেলে তিনি সেন্টার ব্যাক রোলেই খেলতে পারেন। ফেরলন মেন্দি খেলছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বিএমভিআর ফ্রন্ট লাইন থাকছে, সেটা নিয়েও কোনো সন্দেহ নাই। সন্দেহটা হচ্ছে আসলে ম্যানচেস্টার সিটি স্কোয়াডটা নিয়ে, যে তাদের ব্যাক লাইনটা কিরকম ফর্ম করবে। এখন হয়তো আপনি আব্দুল কদির হুসানফকে এই ম্যাচটা খেলাবেন না পেপ গুয়ার্দিওলা যদি চিন্তা করেন। নেইথান অ্যাকে যদি ফিট থাকেন তাহলে রাইট ব্যাক রোলে নেইথান অ্যাকে খেলতে পারেন। গুয়ার্দিওল, দিয়াস এবং স্টোনসকে দিয়ে তাদের ব্যাক লাইন হয়ে যাবে। নিকো গনজালেস এবং ওমার মারমুশ শুরু করছেন, এটা আপনি মানে পানির মতো পরিষ্কারভাবে বলে দিতে পারেন স্পয়লার হিসেবে যে তারা এই ম্যাচটা শুরু করবেন। এখন কথা হচ্ছে যে পেপ গুয়ার্দিওলার সামনে নিকো গনজালেস কেন ট্রাম্প কার্ড হয়ে আসছেন বারবার, এটা নিয়ে কেন বারবার কথা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে নিকো গনজালেস যেই কাজটা নিউক্যাসলের ম্যাচে করেছিলেন, তিনি হচ্ছেন আউট বল প্রোভাইড করেছিলেন, যে আউট বলটা রদ্রি ছাড়া এরপর না কোভাচিচ না গুন্দোগান কেউই কাজটা করতে পারেনি। সেই আউটবলটা প্রোভাইড করার জন্য নিকো গনজালেস কি করেছেন, তিনি হচ্ছে মূলত 2 সেন্টার ব্যাকের মাঝখানে জায়গা নিয়ে তিনি হচ্ছে একজন মানে মেকশিফট সেন্টার ব্যাকের রোল পালন করেছেন। সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি একটা 3-box-3 আমরা ফরমেশন দেখতে পারি, 3-4-3, যেই ফরমেশনটা দিয়ে বেসিক্যালি ম্যানচেস্টার সিটি তাদের ট্রেবল উইনিং সিজনটা পার করেছিল। সেই 3-box-3 থাকলে আসলে বেসিক্যালি আপনি ভালো রকম আউটবল প্রোভাইড করতে পারেন। আপনি জানেন যে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট লাইন অফ প্রেসটা খুবই প্যাসিভ থাকবে, অর্থাৎ খুব এঙ্গেজ না করারই কথা, কারণ যেহেতু ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রিয়াল মাদ্রিদের একটা অ্যাডভান্টেজ, গোলের অ্যাডভান্টেজ রয়েছে, সেক্ষেত্রে এমবাপে, ভিনিসিয়াস হয়তো ফার্স্ট লাইনে প্রেস নাও করলে করতে পারেন। সেক্ষেত্রে নিকো গনজালেস চাইলেই ফোডেন কিংবা
আরও স্পেশালি মারমুশের রান ডিকটেট করে আউট বল দিয়ে বেসিক্যালি সেখান থেকে তিনি তাদেরকে ফ্রি আপ করে দিতে পারেন ডিরেক্ট অ্যাটাকের মাধ্যমে। এখন ম্যানচেস্টার সিটি ডিরেক্ট অ্যাটাকে যাবে কিনা সেটার একটা বড় ব্যাপার কিন্তু এখনো রয়ে গেছে, যে নিকো গঞ্জালেস কিন্তু সেই উত্তরটা হতে পারে। নিকো গঞ্জালেসের আসলে পাসিং অ্যাঙ্গেলগুলো একটু দেখা দরকার, যে তিনি প্লাইমাউথ না লেইটন ওরিয়েন্টের সঙ্গে এই যে একটা ভার্টিক্যালি লাইন ক্রিয়েট করে তিনি পাসিং অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন তাদের ফরওয়ার্ড রানারদের জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে প্রেসিংয়ের ব্যাপারটা থেকে রিয়াল মাদ্রিদকে মাথায় রাখতে হবে যে তারা যেভাবে ফার্স্ট হাফে খুবই প্যাসিভলি প্রেস করে, সেটা করলে হয়তো ম্যানচেস্টার সিটি তাদেরকে ভালোভাবে শাস্তি দিতে পারে। সেই শাস্তিটা আসলে নিকো গঞ্জালেসই ভালো মতো দিতে পারেন, যে তিনি তার যে পাসিং অ্যাঙ্গেলগুলো দেখিয়েছেন, পাসিং প্রাওয়েস দেখিয়েছেন, যেটার কারণে পেপ গুয়ার্দিওলা তাকে মিনি রদ্রি হিসেবে আখ্যা দিয়েছেন, তিনি কিন্তু ওমার মারমুশকে চাইলে ডিরেক্টলি লঞ্চ করে দিতে পারেন বা হল্যান্ডকেও লঞ্চ করে দিতে পারেন, যেটা আসলে মাদ্রিদের এই মেকশিফট ব্যাকলাইনের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এখন কেন তাকে আসলে এই মিনি রদ্রি বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে যে নিকো গঞ্জালেসের রদ্রির যে হিট ম্যাপটা দেখা গেছে সেটা হচ্ছে মাঝ মাঠের একদম সেই ইম্পর্টেন্ট সেন্টার সার্কেলের জায়গাটাতে রদ্রি সাধারণত বল সার্কুলেট করে থাকেন এবং সামনে ফরওয়ার্ড লাইনে এবং বক্সের আগে তিনি বলগুলো চ্যানেল করে থাকেন। নিকো গঞ্জালেসের হিট ম্যাপটা তিনি বেসিক্যালি লেফট সাইড থেকে মূলত তার এই পাসিং জোনগুলো ডিকটেট করে থাকেন ফ্রি করে দেওয়ার জন্য, এবং সেই লেফট সাইডে সাধারণত মারমুশ শুরু করতে পারেন। মারমুশের জন্য একটা বড় সুবিধা হবে, নিকো গঞ্জালেসের কাছ থেকে পাস পাওয়াটা হল্যান্ডের জন্য একটা বড় সুবিধা হবে। এখন নিকো গঞ্জালেস এবং ওমার মারমুশের ব্যাপারটা একটু দূরে রাখেন। আপনি এটা চিন্তা করেন রিয়াল মাদ্রিদের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে একের পর এক ইনজুরি হানা দিয়েছে, সেই ইনজুর্ড স্কোয়াডের মধ্যে তাদেরকে বারবার মেক শিফট ডিফেন্স নিয়ে খেলতে হচ্ছে, এবং সেখানে ভালভের্দে তিনিও প্রেস কনফারেন্সে এসে বলছেন যে তিনি যে কোনো রোলে খেলতে প্রস্তুত আছেন। তাকে হয়তো রাইট ব্যাক রোলে নাও দেখা যেতে পারে সেদিন, তিনি তার স্বভাবসুলভ সেন্টার মিডফিল্ড রোলে খেলবেন, যেটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় উইন। কিন্তু এরকম একটা ইনজুর্ড র্যাভেজড স্কোয়াড নিয়ে, যে স্কোয়াডটা আসলে ওসাসুনার সঙ্গে স্ট্রাগল করেছে, সেই স্কোয়াড নিয়ে আসলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ফিরতে লেগে 90 মিনিট এবং সম্ভবত আরও প্লাস সময় খেলাটা কার্লো আনচেলত্তির দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিলিয়ান এমবাপেকে নিয়ে একটু পরে কথা বলি। একটা কথা স্কিপ করে গেছি, এই যে ম্যানচেস্টার সিটি তারা কেন ভয় পাচ্ছে, এই 1% চান্সের কথা বারবার পেপ গুয়ার্দিওলা বলছেন। এই মৌসুমে সবগুলো ম্যাচ মিলে এই নিয়ে নবমবার এরকম ঘটনা ঘটলো যে 10 মিনিটের মাথায় 2 বা তার বেশি গোল খেয়ে ম্যানচেস্টার সিটি ম্যাচ থেকে ছিটকে পড়েছে, এবং এই স্পেসিফিক পয়েন্টটাই এর আগের প্রেস কনফারেন্সে পেপ গুয়ার্দিওলা বলছেন যে তার দলের আসলে 90 মিনিট সাস্টেইন করার মতো এনার্জি নেই। সেটা আপনাকে পরিষ্কারভাবে বলে দেয় যে ফার্স্ট হাফটাই আসল হাফ, যেখানে ম্যানচেস্টার সিটি চাইলে রিয়াল মাদ্রিদকে পানিশমেন্ট দিতে পারে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে খুবই সাবধানী ভূমিকা অবলম্বন করে ফার্স্ট হাফটা ডিকটেট করতে হবে, কারণ ফার্স্ট হাফের পর যখন সিটি সেকেন্ড হাফে চলে যাবে তখনই যদি ওই প্রথম ম্যাচটার মতো যদি রিয়াল মাদ্রিদ ম্যাচে কোনো একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারে, সেখানে ম্যানচেস্টার সিটির জন্য ম্যাচে ফেরাটা উইল বি ভেরি ডিফিকাল্ট, এবং সেই কাজটা কিলিয়ান এমবাপে ভালো মতোই করতে পারেন। আপনি হয়তো এর আগের প্রেস কনফারেন্সগুলোতে বারবার বলতে শুনেছেন কার্লো আনচেলত্তিকে, যখন কিলিয়ান এমবাপের একটা রাফ প্যাচ যাচ্ছিল, সেই রাফ প্যাচের সময় এই কিলিয়ান এমবাপে কিন্তু ডিফেন্ড করেছিলেন কার্লো আনচেলত্তি। তিনি আবারও বলছেন যে কিলিয়ান এমবাপে এখন যথেষ্ট মোটিভেটেড, তার ওই হাঙ্গারটা রয়েছে ম্যাচের বড় ম্যাচে ফলাফল বের করার জন্য, এবং কিলিয়ান এমবাপে উসমান দেমবেলের পর একমাত্র প্লেয়ার যিনি জানুয়ারি মাসে যে 11টা ম্যাচ খেলেছেন, সেই 13টা ম্যাচ খেলেছেন, 13টা ম্যাচে তার 11টা গোল রয়েছে। উসমান দেমবেলে রয়েছে 18টা, তার ঠিক নিচেই ইউরোপিয়ান বিগ 5 লিগে সবচেয়ে বেশি গোলের সংখ্যা এই কিলিয়ান এমবাপের। হল্যান্ড ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর, ডিপেন্ড করছে আসলে ওমার মারমুশকে কিভাবে পেপ গুয়ার্দিওলা ব্যবহার করেন তাদের মিডফিল্ড এবং ব্যাকলাইনের এগেইনস্টে। অনেক ধরনের ট্যাকটিক্যাল ব্যাটল রয়েছে, রদ্রিগো এবং বিএমভিআর বেলিংহামের ভূমিকা কীরকম হয় এই ম্যাচে, রদ্রিগো কতটুকু ওঠানামা করবেন, ওদিকে রাইট ব্যাক রোলে আকে খেলবেন নাকি রিকো লুইসকে আরেকবার ভিনিসিউসের এগেইনস্টে নামানো হবে। স্পিকিং অফ ভিনিসিউসেরও তো একটা ভূমিকা রয়েছে, গত ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেই T4 ঘটনা, অনেকগুলো ঘটনা আপনার সামনে এখনো বাকি রয়েছে, একটা ব্লকবাস্টার ম্যাচ সান্তিয়াগো বেরনাবেউতে আপনার জন্য আরও অপেক্ষা করছে। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির এই ম্যাচের প্রেডিকশন করার ঘাড়ে দুইটা মাথা আমার থাকা লাগবে, তো প্রেডিকশনটা করছি না। সেই ম্যাচের প্রেডিকশনটা আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফ সেকেন্ড লেগের যে 4টা ম্যাচ রয়েছে 19 এবং 20 ফেব্রুয়ারি বুধ এবং বৃহস্পতিবার মিলে, সেই ম্যাচগুলোর মধ্যে শুরু হবে বরুসিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং সিপির ম্যাচ দিয়ে সিগন্যাল ইদুনা পার্ক ডর্টমুন্ড ওয়েস্টফালেন স্টাডিয়নে ফেব্রুয়ারি 19 তারিখ। সেই ম্যাচটা আপনি দেখবেন রাত 11:45 ঘড়ির কাঁটা 2টো বাজলেই বৃহস্পতিবার রাতে, অর্থাৎ বুধবার মধ্যরাতে আপনার সামনে 3টা বড় ম্যাচ, পিএসজি ভার্সেস ব্রেথ পার্ক দে প্রাসে প্যারিসে ফেব্রুয়ারি 20 তারিখ রাত 2টোয়। সে সময় ম্যাচ আছে পিএসভি আইন্ডহোভেন ইউভেন্তুসের ম্যাচটা ফিলিপস স্টাডিয়ন আইন্ডহোভেনে।
এবং একই সময় রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ব্লকবাস্টার ক্ল্যাশ নাম্বার 2 সিকুয়েল নাম্বার 2 সান্তিয়াগো বেরনাবেও মাদ্রিদ ফেব্রুয়ারি 20 তারিখ রাত 2টায় আপনার সামনে এই ম্যাচগুলো রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফসের ফিরতি লেগের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এবং বাকি ম্যাচগুলো নিয়ে আপনার প্রেডিকশন তা দয়া করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.